এতদিন একটা দল বলছে, এখন বলছে 5%। নাম জানতে চাইছেন না ভাই? কিছুদিন পর নাম বলে দিব। একদম কেন্দ্রীয় কমিটি ধরে ধরে নাম বলবো। আওয়ামী লীগের কোন কেন্দ্রীয় কমিটির কাকে কাকে বাড়িতে কোন দলের কারা কারা আশ্রয় দিয়ে রাখছিল, এখনো রাখছে, ভবিষ্যতে রাখার পরিকল্পনা করছে। সার্জিস আলম একটি টেলিভিশনের নাম উল্লেখ করে আপনি স্ট্যাটাস দিয়েছেন এবং বলেছেন তাদের ন্যারেটিভটা দেখতে বলেছেন ভাসুরের নাম মুখে নিতে এখনো তাদের লজ্জা করে। বলেছেন এই মিডিয়াগুলোকে শায়েস্তা না করলে 10 বছর পর তারা আমাদের নাশকতাকারী হিসেবে চিহ্নিত করবে। মিডিয়াগুলোকে কিভাবে কোন উপায়ে শায়েস্তা করার পরিকল্পনা করছেন আপনারা? দেখুন, আমরা পরিকল্পনা করছি ব্যাপারটি এরকম না, বাংলাদেশের মানুষের এটার পরিকল্পনা করা উচিত। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, সার্জিস আলম এবার বিএনপির মুখোশ উন্মোচন করে দিল সবার সামনে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন সার্জিস আলমরা কতটা পয়েন্টে যুক্তিসম্মত খেলতেছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পারবেন। তো অবশ্যই আজকের ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতদিন একটা দল বলছে, এখন বলছে 5%। নাম জানতে চাইছেন না ভাই? কিছুদিন পর নাম বলে দিব। একদম কেন্দ্রীয় কমিটি ধরে ধরে নাম বলবো। আওয়ামী লীগের কোন কেন্দ্রীয় কমিটির কাকে কাকে বাড়িতে কোন দলের কারা কারা আশ্রয় দিয়ে রাখছিল, এখনো রাখছে, ভবিষ্যতে রাখার পরিকল্পনা করছে। কত টাকার বিনিময়ে, কত ক্ষমতার বিনিময়ে, কোন নেগোসিয়েশনে, ইচ এন্ড এভরিথিং বলা হবে। কোন চিন্তার কোনো কারণ নেই। শেষ করি, কথার মাঝে কথা বলতে হয় না। আপনার কথার মাঝে আমি একটা কথা বলি নাই। আর আরেকটা জিনিস ভাই, আরেকটা না, আপনি আপনার সময় আবার বলবেন, সমস্যা নেই ভাই। আরেকটা জিনিস ভাই, একদম ক্লিয়ারলি বলি ভাই, এগুলো বললেন না, মানুষজন খুবই লজ্জা পায় ভাই এগুলো শুনলে। যে কয়েকজন শহীদ হয়েছে তার মধ্যে 5-6 জন বিএনপি শহীদ, মানুষ খুবই লজ্জিত হয়, হাসাহাসি করে। আপনারা অনেক বড় দল, আপনাদের প্রতি আমাদের সেই রেসপেক্ট আছে। আপনাদের যারা সিনিয়র লিডার তাদের সাথে যখন কথা বলি, তাদেরকে জিজ্ঞাসা করলে বুঝবেন যে সর্বোচ্চ রেসপেক্ট দিয়ে আমরা কথা বলি। ওই মিউচুয়াল রেসপেক্ট আমাদের ভিতরে থাকা প্রয়োজন। তাহলেই বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশ সামনে ভালোর দিকে যাবে। এই রাজনৈতিক দলগুলা বা ব্যক্তিদের মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্ট না থাকে, তাহলে কখনো ভালোর দিকে যাবে না ভাই। কিন্তু যখন আপনি ওই ক্লাস 6-7 এর একটা ছেলেকে ওই লিস্টে আপনার ঢুকায় দিবেন, তারপরে বলবেন বিএনপি, এমন একজনকে ঢুকায় দিবেন যার পরিবার জামায়াতের সাথে সম্পৃক্ত, এটা দিয়ে প্রকাশ করবেন এবং এটা বলবেন, হাসাহাসি করবে। এগুলো বলবেন না ভাই। আমরা যদি এরকম বলি ভাই, আমরা 20 তারিখে 20 জুলাই আমরা সরাসরি আপনাদের হাইকমান্ডের সাথে যোগাযোগ করছিলাম ভাই, যে আমরা বড় কিছু ভাবতেছি, খুনের পর খুন হচ্ছে। আমাদেরকে বলা হয়েছিল আমরা এখনো শেখ হাসিনার পতন নিয়ে ভাবছি না, এভাবে বলা হয়েছে ভাই 20 জুলাইয়ের দিকে। তো এগুলো আপাতত বললেন না ভাই, আমরা বলা শুরু করলে অনেক কিছু বলে ফেলবো। এক দফা ঘোষণার জন্য আমরাও তো কথা বলছি ভাই, হয়তো আপনার সাথে বলিনি, অন্যদের সাথে ভাই। আমি একটা দিন বলি, আবার আরেকটা দফা ঘোষণার জন্য সর্বোচ্চ প্রেসার আমরা দিয়েছিলাম। এগুলো আপনি হান্নান এটা জিজ্ঞেস করেন, আপনার ইয়ের সাথে কথা বলেন। এক দফা ঘোষণার জন্য আমরা প্রেসার দিই না ভাই। একটু বলি ভাই, শুধু আপনারা না ভাই, জামায়াত বলি, শিবির বলি, সিভিল সোসাইটি বলি, অন্যান্য যারা আছে সকলেই তাদের জায়গা থেকে এই আন্দোলনে বিভিন্ন ভাবে সাপোর্ট দিচ্ছে, সমর্থন করছে। নো ডাউট ভাই, আমি তো একবার বলি নাই। আপনি একটু আগে বললেন 16 বছর অস্বীকার করতেছি, না ভাই আমি কিন্তু এটা বলি নাই। আমরা আমাদের জায়গা থেকে যেটা বলছি যে 16 বছরে সবার আলাদা আলাদা স্ট্রাগল ছিল, এটা আমরা স্বীকৃতি দেই। আমরা যে একটা ঘোষণাপত্রে রাফ করছিলাম সেখানেও এটা ছিল ভাই, নো ডাউট, কোনো সমস্যা নেই। বাট ফ্যাক্ট হচ্ছে আমাদের জায়গা থেকে 16 বছরে যে জিনিসটা হয় নাই ভাই, 36 দিনে একটা ওই তরুণ সমাজ বলেন, ছাত্ররা বলেন, যাই বলেন না কেন, 36 দিনে তারা সামনে থেকে, পিছনে সবাই ছিল, দ্বিমত নাই, কিন্তু তারা সামনে থেকে 36 দিন এটা করছে। এটা স্বীকার করার মতো এবং তাদের প্রতি ওই রেসপেক্টটা শো করার মানসিকতা আমাদের থাকতে হবে। এবং ইসমাইল সম্রাটের বক্তব্য ছিল ওইটা, আমি তো আপনি বলি নাই। আপনাদের সেই আপনারা জাতীয় বীর, আপনারা অবদান রাখছেন, ওটা আমরা স্বীকার করি ভাই। ঠিক আছে, আমাকে ধরেন একটা স্পিচের কনসিকুয়েন্স আমি রেডি করছি, এটা আমি হারাই ফেলি ভাই। এটা আমি শেষ করে আপনি সাইফুর ভাই, আপনি অবশ্যই আমান ভাইকে আরেকবার সুযোগ দিবেন। তো যে জায়গা থেকে ভাই বলছিলাম যে মানে এই যে বিষয়গুলা সবার কন্ট্রিবিউশন না হইলে ভাই, আপনি যে বললেন একজন রিক্সা চালক সে রাস্তায় না নামলে আন্দোলন সফল হইতো না ভাই। সবাই নামছে, গার্মেন্টস কর্মী থেকে শুরু ইচ এন্ড এভরিওয়ান, এই জন্য সফল হয়েছে। বাট এখন এটার গড়ার জন্য আবার সবার কন্ট্রিবিউশন দরকার। এইখানে কন্ট্রিবিউশনটা এখন নাই, কমে গেছে। কেন কমে গেছে? আমরা এখন ব্যক্তি স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আমাদের কাছে প্রত্যেক দিন 50% টাইম আমাদের নষ্ট হয় শুধুমাত্র ব্যক্তিগত সুপারিশ শুনতে গিয়ে। আমরা পাত্তা দিই না, কিন্তু যদি না শুনেন গালি দিবে,
এর পিছনে আন্দোলন করলাম, এখন আমার কথা শোনে না। তো এই যে ব্যক্তি কেন্দ্রিক কিংবা গোষ্ঠী কেন্দ্রিক স্বার্থটা, এটার প্রাধান্যটা বেশি হয়ে গেছে। আর ভাই আরেকটা কথা, আপনি একটু আগে বলছেন ভাই, আমি শতভাগে একদম। এখন আবার চাঁদাবাজি শুরু হয়েছে, বেশি পরিমাণে শুরু হয়ে গেছে ভাই, আবার দখলদারিত্ব শুরু হয়েছে। ওই দিন কেরানীগঞ্জ গেছি, কেরানীগঞ্জে বলছে আগে প্লট গুলা যে মানুষ কিনতো, ফ্ল্যাট কিনতো, যত টাকা চাঁদা দিতে হইতো এখন আরো বেশি দিতে হইতেছে, এগুলো আরো বেশি পরিমাণে শুরু হয়েছে ভাই। আমার কিছু বলা লাগবে না, ব্যক্তি সার্ভিসে বলার দরকার নেই ভাই। আপনি আপনার এই জায়গাটা দেখে একজন নিউট্রাল মানুষের কাছে জানবেন কারা এগুলা করছে। যদি আমার নাম বলে ভাই তাহলে আমি মেনে নিব, কিন্তু আপনি জানার চেষ্টা করবেন যে কারা এগুলা করছে। সাধারণ মানুষ খুব ভালো করে জানে কারা এগুলা করছে। আমরা শুধু যে জিনিসটা চাই এটা না, এটা তো সামগ্রিক ভাবে আমাদের সবার উপর এটার ইম্প্যাক্ট করতেছে, পুরো রাষ্ট্রের উপর ইম্প্যাক্ট করতেছে। আমরা আমাদের জায়গা থেকে আপনাদের কাছে, পুরো দেশের মানুষের কাছে ভাই একটাই জিনিসই চাওয়া, এই যে ক্ষমতার যে জিনিসটা, ক্ষমতা বাদ দিলাম ভাই, আমাদের জীবনই কখন চলে যাবে আমরা জানি না। আমরা এখন ধরেই নিচ্ছি, আজকে দেখেন ওই যে গাজীপুরের গুলিটা করলো মাগরিবের পরে, আমাদের সেই জায়গায় ওর থাকার কথা ছিল, ইমার্জেন্সি মিটিং এর কারণে ঢাকা আমরা চলে আসছি। হয়তো সেটা আমাদেরকে টার্গেট করে হতে পারতো, আমাদেরই ভাই। একটু স্পষ্ট করে বলি, সেখানে আমাদের ছাত্র দলের ভাইরা আসছিল গাজীপুরে, আজকের ওইখানে একাত্মতা ঘোষণা করছে। বিএনপির ভাইরা কয়েকজন আসছিল, একাত্মতা ঘোষণা করছে। জামায়াত শিবিরের ভাইরা আসছিল, ইসলামী আন্দোলন বাংলার ভাইরা আসছিল। সো এই যে বিষয়টা, আমরা যেটা ভাই কন্ট্রিবিউশন, সেটা অস্বীকার কেন করব? এইটুকু সৎসাহস আমাদের কেন থাকবে না? আমরা সেটা স্বীকার করি, কিন্তু এই যে আমরা সংস্কার চাচ্ছি, আমরা যে রাষ্ট্রকে প্রত্যাশিত জায়গায় দেখতে চাচ্ছি, এটার জন্য আবার সহযোগিতা প্রয়োজন। দেখেন, ধরে পেছনে যে উদ্দেশ্য সেটা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন তুলছে সাজিদ আলম। যদি বলি, তাদের আশঙ্কা হলো এই ধরনের বিষয়গুলিকে আপনারা পুঁজি করে হয়তো ক্ষমতায় থাকার বা এই সরকার ক্ষমতায় থাকার যে দীর্ঘায়িত করবার একটা প্রচেষ্টা হতে পারে। ভাই একটা জিনিস শুধু বলি, তাই ডক্টর ইউনূস 2টা টাইম ফ্রেম দিছিল, এই বছরের শেষ, নেক্সট ইয়ারের মাঝামাঝি। আবার ডক্টর ইউনূস কয়েকদিন আগে, 2-1 দিন আগে আবার একটা টাইম ফ্রেম দিল, এই বছরের শেষ। আপনি শুধু একটা জিনিস বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির জায়গা থেকে অফিসিয়ালি এটার বিপক্ষে একটা স্টেটমেন্ট গেছে যে না, বছরের শেষে হওয়া যাবে না, আরো 1 বছর পরে হইতে হবে। যায়নি, কিন্তু এই চিত্র তো দেখা যাচ্ছে না যে আপনারা সংস্কার শুরু করেছেন, সেটা আগামী এই সময়ের মধ্যে শেষ করতে পারবেন, যেটি গত 6 মাসে দেখা যায়নি। আগামী 7-8 মাসে এগুলি কমপ্লিট করতে পারবেন, এরকম আস্থা তো রাখা যাচ্ছে না। ভাই একটা জিনিস আমি বলি ভাই, সরকার আমরা কখনো প্রত্যাশাই করি না যে যে সংস্কার গুলো এই মুহূর্তে বাংলাদেশের প্রয়োজন তারা 6 মাস বা 1 বছরে করে যাবে, এটা সম্ভব না ভাই। আমরা আমাদের জায়গা থেকে বিগত 6 মাসে এরকম স্ট্রং ভয়েস দিয়ে কথা বলি নাই, কারণ পুরো একটা রেজিমকে আগে ভাঙতে হয়েছে, এরপরে সেটাকে ধীরে ধীরে গড়তে হয়েছে। আমরা মনে করি এই যে সুপ্তাবস্থা, এটা 6 মাসে শেষ। আমরা মনে করি এখন আমাদের ভয়েস রেজ করতে হবে, এই কারণেই কোনো না কোনো ভাবে অভ্যুত্থানের সামনে সারিতে নেতৃত্বে থাকার কারণে এই সরকারের ব্যর্থতা কিংবা সফলতা দুইটারই দায়ভার আমাদের উপরে কিছু না কিছু আসে। আমরা আমাদের জায়গা থেকে চাই যে ফোর্স ক্রিয়েট করে হোক, চাপ দিয়ে হোক, বিগত 6 মাসে আমার 24 জন উপদেষ্টা এরকম 24টা কাজ করুক, যেটা আমি আগামী যতদিন বাঁচবো অন্তত গর্ব ভরে বলতে পারবো যে এরকম একটা সুযোগ পেয়েছিল, এই কাজটা হয়েছে। এই জন্য আমাদের জায়গা থেকে হয়তো এই 6 মাসে বা 1 বছরে বা 1.5 বছর সবকিছু হবে না, স্বাভাবিক। যতটুকু হবে ততটুকু তো আমরা আমাদের জায়গা থেকে করতে চাই, এটা তো এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল। আমাদেরও তো আমাদের জায়গা থেকে এই মানুষগুলোর সামনে গিয়ে দাঁড়াতে হবে যারা আমাদের ডাকে আন্দোলনে নেমেছিল। সেই চাওয়া থেকে ভাই, যেমন এখন আমান ভাইরা কিংবা সম্রাট ভাই কিংবা মারুফ ভাই বা যারাই আছেন এখানে, সবাই যেমন তাদের জায়গা থেকে সরকার যৌক্তিক সমালোচনা করছেন, এটা করছেন ভাই প্রত্যাশার জায়গা থেকে, অভ্যুত্থানের যে প্রত্যাশা আমরাও সেটা থেকেই করছি, এই কারণে যৌক্তিক সমালোচনা করছি। কিন্তু ভাইদের সাথে আমরাও এই জায়গায় একমত। আজকে রিজভী সাহেব এই কথা বলেছেন যে সরকারকে আমাদের সামগ্রিক বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থের জন্যই টিকিয়ে রাখতে হবে। তো সেই জায়গায় আমাদের সমালোচনাও ততটা যৌক্তিক হওয়া প্রয়োজন, যতটা যৌক্তিক হওয়া উচিত, যতটা প্রাসঙ্গিক। করার জন্য করবো এমনটা না। আজকে আমাদের মনে হয়েছে আমরা 10টা জায়গায় দৌড়া এরকম একটা অ্যাকশন টিম করা প্রয়োজন অনুভব করেছি বলে আমরা দৌড়েছি। এটার জন্য ব্যক্তিগত আমাদের কোনো স্বার্থের জায়গা নেই ভাই। সামগ্রিক ভাবে শুধু একটাই চাওয়া, আমাদের যৌক্তিক সমালোচনা থাকবে, কিন্তু এটা যেন কাদা ছোড়াছড়ির পর্যায়ে না যায়। আমাদের যৌক্তিক সমালোচনা থাকবে, এটা যেন খুব রেডিক্যাল না হয়, এক লাইনে একটা কথা বলে দিলাম আর কি, এরকম যেন না হয়। আমাদের বাস্তবতা একটু চিন্তা করতে হবে। বাইরে থেকে বলা আর সিস্টেমের ভিতর থেকে ওয়ার্ক করানো দুটো এক জিনিস না।
সামগ্রিকভাবে একটা জিনিসই চাচ্ছি, আমি বিএনপি হই, আমি জামায়াত হই, আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ হই, আমি নতুন ছাত্রদের রাজনৈতিক দল হই, দিন শেষে এই যে এত মানুষ জীবন দিল, রক্ত দিল, ভাই আমাদের সবার চোখের সামনে দিচ্ছে, এখানে যে ভাইরা আছে তারাও চোখের সামনেই দেখছে, আমরা মনে করি এই মানুষগুলো, এই পরিবারগুলো, এই জেনারেশনটা যেন আশাহত না হয়, আমরা দয়া করে সেটার জন্য কাজ করি। নিজেদের ভিতরে যদি কাদা ছড়াছড়ি করি তাহলে নিজেরাই আরো বেশি বিভাজিত হব, কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবো না। আশা করি এখানে একটাই প্রত্যাশা, আমরা ঐক্যবদ্ধভাবে এই অভ্যুত্থান স্পিরিটকে সামনে রেখে আগামীর বাংলাদেশ এমন ভাবে করব যেটা ওই অভ্যুত্থানের সময় চোখের সামনে লাশ রেখে আমরা বাংলাদেশকে কল্পনা করেছিলাম, সেই বাংলাদেশকে আমরা আগামীতে দেখতে চাই। এটার জন্য ঐক্যবদ্ধভাবে ব্যক্তি স্বার্থকে এক পাশে রেখে দেশের স্বার্থ, মানুষের স্বার্থকে সামনে রেখে কাজ করার কোনো বিকল্প নেই। আমরা আশা করি করতে পারবো, আর আমরা যদি চাই তাহলে এটা সম্ভব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সার্জিস আলম একটি টেলিভিশনের নাম উল্লেখ করে আপনি স্ট্যাটাস দিয়েছেন এবং বলেছেন তাদের ন্যারেটিভটা দেখতে বলেছেন ভাসুরের নাম মুখে নিতে এখনো তাদের লজ্জা করে। বলেছেন এই মিডিয়াগুলোকে শায়েস্তা না করলে 10 বছর পর তারা আমাদের নাশকতাকারী হিসেবে চিহ্নিত করবে। মিডিয়াগুলোকে কিভাবে, কোন উপায়ে শায়েস্তা করার পরিকল্পনা করছেন আপনারা? দেখুন, আমরা পরিকল্পনা করছি ব্যাপারটি এরকম না, বাংলাদেশের মানুষের এটার পরিকল্পনা করা উচিত। বাংলাদেশ মিডিয়া শায়েস্তা করার বাংলা অবভিয়াসলি আপনি আগে কথা শেষ করতে দিতে হবে। বাংলাদেশের মানুষের এই পরিকল্পনা করা উচিত যারা ওই ফ্যাসিস্টদের সময় যেভাবে ফ্যাসিস্টদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করে, প্রমোট করে, সফট পাওয়ার হিসেবে কাজ করে তাদেরকে ক্ষমতায় বসিয়ে রাখতে সহযোগিতা করেছে, তাদেরকে শায়েস্তা করতে হবে। এই শায়েস্তাটা বিভিন্নভাবে হতে পারে। এখন পর্যন্ত আমরা দেখছি যে ওই আওয়ামী লীগের বিভিন্ন জিনিসকে সফট ওয়ার্ড দিয়ে প্রমোট করা হয়, সাবেক মন্ত্রী বলা হয়। যেই খুনি হাসিনা, আপনি এটিতে একমত হবেন কিনা, এই খুনি হাসিনার হুকুমে 1 থেকে 2,000 মানুষকে হত্যা করা হয়েছে, যদি হয় তাহলে তাকে আমার খুনি বলতে সমস্যা কোথায়? এটি কখনো বলা হয় না, বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা শেখ হাসিনা। আমাদের জায়গাটি খুব স্পষ্ট। যে মিডিয়া আজকে আমরা এখানে যে মিডিয়া রয়েছি, এই মিডিয়াকে অভ্যুত্থানের সময় মানুষ মাথায় তুলে নেচেছে। বাংলাদেশের মানুষ এই রেসপেক্টটুকু দিতে জানে। আমরা আমাদের জায়গা থেকে এটিও বলছি, যেই মিডিয়ার মতো কাজ করবে না, তার প্রফেশনালিজম শো করবে না, যে মিডিয়া ক্ষমতার দিকে ছুটবে সফট পাওয়ার হিসাবে স্বৈরাচারকে প্রমোট করার, কিংবা যারা ধীরে ধীরে আসলে স্বৈরাচার হয়ে উঠতে চায় তাদেরকে প্রমোট করার চেষ্টা করবে, তাদের সাথে সংশ্লিষ্ট কোনো একজন ব্যক্তি হতে পারে, কোনো একটি প্রতিষ্ঠান হতে পারে, কোনো একটি হাউস হতে পারে, তাদেরকে শায়েস্তা করতে হবে এবং আইনগতভাবেই করতে হবে। আমরা মনে করি এটি যদি না করে, একটু শেষ করে শব্দটা আমি ওই আইন আর শায়েস্তা দুটি শব্দ বলেছেন তো, আপনি যখন বলবেন, আপনি তো একটা পাবলিক ফিগার, আপনি যখন বলবেন শায়েস্তা করার এবং তখন আপনার কথায় উদ্বুদ্ধ হয়ে যদি লিটারেলি কেউ শায়েস্তা করতে যায়, সেই দায়িত্ব আপনি নেবেন। আইন আছে দেশে, গণমাধ্যম কমিশন আছে, সেখানে না গিয়ে আপনি বলে দিলেন শায়েস্তা করার কথা। না, অবশ্যই দেখুন, যখন আমার চোখের সামনে এরকম জিনিস একটার পর একটা হতে থাকবে, আমি যখন কিছু প্রতিবাদ করব না, এই কথাটি কিন্তু আজকে থেকে 5 মাস আগে বলেনি অভ্যুত্থান পরবর্তী সময়ে, কিন্তু ধীরে ধীরে বলা শুরু করেছে, যেই অভ্যাসটি আজকে থেকে 6 মাস আগে তাদের ছিল। অর্থাৎ যখন আমরা কথা বলছি না, খুব ভালো সাজছি, তখন তারা ধীরে ধীরে এই সুযোগটি নিচ্ছে। দেখুন, আমরা আসলে সবচেয়ে বড় যে সমস্যাটি হয়েছে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে, এই অভ্যুত্থানের নেতৃত্বে যারা ছিল, এই তরুণ প্রজন্ম যারা ছিল, তারা আসলে এখন একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছে। সমস্যাটা হচ্ছে তারা এখন পুরো বাংলাদেশের মানুষকে মনে করছে হয় এরা খুব ভালো মানুষ, না হয় এরা ভালো হয়ে যাবে, দুইটার কোনোটাই আসলে হবে না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এরা আসলে বেশিরভাগ ক্ষেত্রে, যেই হোক না কেন, শক্তের ভক্ত নরমের জম। এই জন্য আপনাকে কিছু কিছু ক্ষেত্রে শক্ত হতে হবে, যদি না হন অনেকে আবার মাথা চারা দিয়ে উঠবে। আমার এই জায়গায় কিছু আপা বেশ কিছু কথা বলেছেন, আপনি কিছু প্রশ্ন করেছেন, এই জায়গায় আমার কিছু উত্তর রয়েছে, এই উত্তরগুলো আমার দিতে হবে। দেখুন, এরকম একটি কথা এসেছে পক্ষ থেকে যে এই যে ভাঙচুর করা বা এই বিষয়গুলো, এগুলো হচ্ছে নির্বাচন দীর্ঘায়িত করার চক্রান্ত। এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস, তার জায়গা থেকে 2টি টাইম বলেছিলেন। প্রথমে একটি হচ্ছে 26-এর মাঝামাঝি, 25-এর শেষ। কয়েকদিন আগে তিনি আরেকটি সাক্ষাৎকারে বললেন 25-এর শেষ নাগাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, জাতীয় নাগরিক কমিটি বলেন, এই অভ্যুত্থানের যারা নেতৃত্বে ছিল তারা বলেন, কেউই এই সময় নিয়ে কিন্তু প্রতিবাদ করেনি। সো আমরা যদি ওই ক্ষমতাকে দীর্ঘায়িত করারই চিন্তা করতাম বা অন্তর্বর্তীকালীন সরকারকে, আমরা এই জায়গায় প্রতিবাদটি জানাতাম, যেটি জানাইনি। 2, আপা একটি কথা বললেন, তার জায়গায় হয়তো তিনি চিন্তা করছেন এভাবে যে 2জন প্রধানকে সরিয়ে দেওয়ার যে একটি অতীত রয়েছে। দেখুন, আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই লাশগুলো, রক্তগুলো আমাদের চোখের সামনে দেখা, আমরা ওই ক্ষমতার যে নীতি ছিল, যেই কাজটি করা হয়েছিল, অবশ্যই সেই ভয় থাকা স্বাভাবিক। কিন্তু আমরা যদি সেই নীতি আমাদের মাথায় থাকতো, তাহলে 5ই অগাস্টই এই বিজয় নিশ্চিত হওয়ার পর সেদিন
বিকালে আমরা বসে কখনো বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে সরাসরি কথা বলতাম না। সেদিন ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিল তারা যেটা করতো এটাই বাংলাদেশের মানুষ মেনে নিত। তারপরে সেদিন আমরা বিএনপির সাথে কথা বলেছি, জামায়াতের সাথে কথা বলেছি, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছি, সিভিল সোসাইটির সাথে কথা বলেছি, সেনাবাহিনীর সাথে কথা বলেছি, প্রত্যেক স্টেক হোল্ডার যারা এই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট ছিল সকলের সাথে কথা বলেছি। সো আমরা একটা জিনিস শুধু স্পষ্ট করে বলি, এই ক্ষমতা এই মুহূর্তে আমাদের চোখের সামনে নেই। এই মুহূর্তে চোখের সামনে আমাদের ওই হাজারের উপরের যে লাশ আর রক্ত আর যেই স্পিরিট এবং স্বপ্নগুলোকে সামনে রেখে তারা এই জীবনগুলো দিয়েছিল সেই স্পিরিট আমাদের চোখের সামনে। এটার জন্য আমাদের যে লড়াই, এই লড়াইটা করতে আমরা আমাদের জায়গায় প্রস্তুত। এবং আরেকটা জিনিস হচ্ছে, সরকারে আমরা সমালোচনা করি, আমি আমার জায়গা থেকে অসংখ্য সমালোচনা করি, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কি এই সরকারটা কোন সময় আছে, এই সরকারটা কি ফেস করছে। বিগত 16 বছরে বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দল আপারা থেকে শুরু করে আমরা তাদের ভয়েস শুনে শুনে নতুন ইনসাইট পেতাম। সরকারের বিরুদ্ধে রুমি ফারহাপা কথা বলতো, আন্দালিব রহমান পার্থ কথা বলতো, পিনাকি ভট্টাচার্য কথা বলতো, ইলিয়াস হোসেন কথা বলতো। এই কথাগুলো আমাদেরকে নতুন করে ভাবতে শেখাতো। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে, এই বিগত 16 বছরে সবাই তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে, খুনি হাসিনাকে সরাতে পারেনি। 24-এর ইলেকশনের পরে মানুষ মনে করছিল আর মনে হয় সরানো সম্ভব না, এই চিন্তাটাও মানুষের ভিতরে এসেছিল। সেই জায়গায় তাহলে এমন একটা রেজিম প্রত্যেকটা জায়গায় তৈরি করা হয়েছিল। খুনি হাসিনা শুধু পালিয়েছে, প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা জায়গায় এখন পর্যন্ত যেটুকু সহযোগিতা করা দরকার চেয়ারটিকে সামনে রেখে ওইটুকু পর্যন্ত সহযোগিতা এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি তো একটা সেট আপ রেডি করে রাখেননি যে আমি অর্ডার দিলাম, আমার একটা সেট আপ তৈরি, সেটাকে দিয়ে আমি এটাকে প্রতিস্থাপন করে ফেলবো। এই জায়গায় সরকারের সবচেয়ে বড় সমস্যাগুলো সরকার ফেস করছে। আরেকটা জিনিস হচ্ছে, আপনি খুব ভালো করে জানবেন এই নিউজের হেডলাইন কি হবে ডিজিএফআই ফোন দিয়ে ঠিক করে দিত। এই জায়গায় প্রত্যেকটা মানুষ এটা আরো বেশি ফেস করেছিল। মানুষের এতদিন ধরে মুখ বন্ধ করে রাখা হয়েছিল, সেই মানুষগুলো এখন কথা বলতে পারে। আমি শুধু শেষ করি, 30 সেকেন্ড নিব। সেই মানুষগুলো এখন কথা বলতে পারছে। এই কারণে 6 মাসে 200টা আন্দোলন হয় ঢাকায়। বিগত 6 বছরে ঢাকায় 50টা আন্দোলন করা সম্ভব হয় না। এই জন্য সরকারকে ডিফেন্ড করে না, কিন্তু সরকার যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, একটা রেজিমকে যে ভেঙে নতুন করে গড়তে হচ্ছে, এই পরিস্থিতিটাও আমাদের বুঝতে হবে। ডিএফআই যেমন ফোন করে হেডলাইন ঠিক করবে না সার্জিস আলম, কেউ কোনো গণমাধ্যমের ন্যারেটিভ কি হবে। সুপ্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন। তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।